দ্বিতীয় দফা ভোটের মুখে খুব বড়সড় পরিবর্তন। সমাজ মাধ্যমে এক পুলিশ কর্মী তিনি এই সরকারকে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে আপনারা ভোট দিয়ে এই সরকারকে পরিবর্তন করুন। তার বক্তব্য শুনে যেটা মনে হলো যে হিন্দু জাগরণ শুরু হয়ে গেছে। তিনি বলছেন যে হিন্দুরা না হলে শেষ হয়ে যাবে। এই বিষয়টা আলোচনা করব। তার পাশাপাশি মনিরুল ইসলাম, আর সেই মনিরুল ইসলামকে মনে আছে তো, সেই ফরাক্কার মনিরুল ইসলাম যার নেতৃত্বে বিডিও অফিসে ভাঙচুর হয়েছিল, সেই মনিরুল ইসলাম বলেছেন আরও ভয়ঙ্কর কথা। বলছেন যে তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না, কারণ তিনি বলছেন যে এবার বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি। তা এই যখন একজন তৃণমূলের বিধায়ক, তিনি কিন্তু এখনো তৃণমূলের বিধায়ক, তো তিনি যখন এই কথা বলছেন তখন শাসক দল তৃণমূল কংগ্রেস তো জানে যে কি হয়েছে, কারণ তারা যতই গলা ফাটাক যে সেঞ্চুরি পার করেছে, কিন্তু বাস্তব অবস্থা তারা জানে। তো জেনে দ্বিতীয় দফার ভোটে তারা নিশ্চিতভাবে বড়সড় পরিকল্পনা করেছে, আর সেই পরিকল্পনা এখন নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জের মতো দাঁড়িয়েছে। আর নির্বাচন কমিশন সেই চ্যালেঞ্জকে নিয়ে, সেই চ্যালেঞ্জের মোকাবিলায় একেবারে যুদ্ধের সাজে নেমে পড়েছে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে আমার এই ভিডিও আরও বহু মানুষের কাছে পৌঁছে যাবে। তাই ছোট্ট একটা লাইক করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যাদের চটি চাটা পুলিশ বলি, সেই চটি চাটা পুলিশ, সেই দলদাস পুলিশ, সেই পুলিশকর্মী নিজেই বলছেন যে হ্যাঁ, আমি চটি চাটা পুলিশ, আমি দলদাস পুলিশ বলে তিনি থমকে যাচ্ছেন। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তার বেদনা এতটা। এই পুলিশের কর্মজীবনে তিনি 23 বছর চাকরি করেছেন। তার নাম হচ্ছে রামকৃষ্ণ কয়েল। তিনি বলছেন আমার 23 বছরের চাকরি জীবনে 15 বছর এই তৃণমূল সরকারকে দিয়েছি, আরও 17 বছর বাকি আছে। তিনি বলছেন যে এই সরকার হচ্ছে হিন্দু বিরোধী, এবং এই সরকারের জেতা মানেই হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে জেতা, মুসলমানদের জেতা। এই সরকারের জয় মানেই তিনি মনে করছেন মুসলমানের জয়। তিনি বলছেন যে এই সরকার পুলিশ ডিপার্টমেন্টকে দ্রুত ইসলামীকরণ করছে। সরকার এবং প্রশাসন কৌশলে হিন্দুদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য উৎসাহিত করছে, এরকম ভয়ঙ্কর কথা বলছে। আর তিনি বলছেন যে আমি যেই কথাগুলো বলছি এর জন্যে আমার উপরে নানা রকম ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তিনি এইসব জেনেও কিন্তু তিনি বলতে বাধ্য হচ্ছেন। তার চাকরি জীবনের এখনো 17 বছর বাকি আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তার যেটা উপলব্ধি হয়েছে যে আগে সমাজ বাঁচুক, হিন্দুরা বাঁচুক। তিনি বলছেন এই সরকার থাকলে হিন্দুরা বাঁচবে না, হিন্দুরা শেষ হয়ে যাবে। এই সরকার যদি জেতে মুসলমানরা জিতবে, এবং মুসলমানরা জিতলে হিন্দুদের আর তারা বাঁচতে দেবে না, তারা আমাদের মন্দির সমস্ত কিছু ধ্বংস করে দেবে। তাই তিনি বলছেন হিন্দুদেরকে হিন্দু হয়ে বাঁচতে দিন, আর যদি বাঁচতে চান তাহলে পরিবর্তনের জন্য ভোট দিন। তিনি পরিবর্তনের জন্য ভোট দিতে বলছেন, কারণ তা না হলে হিন্দুরা বাঁচতে পারবে না। আর পশ্চিমবঙ্গের আমরা যারা আছি তারা কিন্তু
এখনো এই বিপদ উপলব্ধি করতে পারেনি। কারণ তিনি পুলিশ প্রশাসনের ভেতরে রয়েছেন, সেখানে তিনি দেখছেন, আমরা এর আগেও অনেকবার শুনেছি পুলিশের ভেতরে যে সমস্ত ইদানিং যে রিক্রুট হয়েছে গত কয়েক বছর ধরে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সংখ্যালঘুদের, মুসলমানদের সেখানে নিয়োগ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তো একজনও হিন্দুকে নিয়োগ করা হয়নি, পুরোটাই মুসলিম সম্প্রদায়ের থেকে নিয়োগ করা হয়েছে। তাই তিনি দেখছেন যে কত দ্রুত এই পুলিশ প্রশাসনকে ইসলামীকরণ করা হচ্ছে। এবং তিনি আরও করেছেন, উপলব্ধি কি, তিনি তো যেহেতু প্রশাসনের মধ্যে আছেন, পুলিশের মধ্যে আছেন, 23 বছর চাকরি করছেন, বাম জমানা থেকে চাকরি করছেন, এই সরকারের 15 বছর তিনি দেখেছেন। দেখে তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে হিন্দুদের উৎসাহিত করা হচ্ছে তারা যাতে মুসলিম হয়ে যায়। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে এই রাজ্যের চরিত্র পাল্টে দেওয়ার চক্রান্ত চলছে। বিজেপি নেতারা বারবার বলছেন যে বৃহত্তর বাংলাদেশ তৈরির চক্রান্ত চলছে এবং রাজ্যের বিভিন্ন এলাকায় মুসলিমরা বাংলাদেশ থেকে এসে সেখানে ঘাঁটি তৈরি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিজেপি ক্ষমতায় এলে এই ঘাঁটিগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। তাই এই পুলিশ কর্মীর আবেদন, এই রামকৃষ্ণ কয়ালের আবেদন, হিন্দু হয়ে যদি বাঁচতে চান তাহলে এই সরকারের পরিবর্তন আনুন। তো রামকৃষ্ণ কয়াল যেটা বলেছেন যে এই সরকারের পরিবর্তন দরকার, সেই কথা কিন্তু এই সরকারের যে পরিবর্তন হচ্ছে সেটা আবার তৃণমূলের বিদায়ী বিধায়ক মনিরুল ইসলামও তাই বলছেন। বিজেপি বলছে, অমিত শাহ বলছেন যে তারা 110-এর উপরে আসন পাবেন, আর মনিরুল ইসলাম বলছেন যে প্রথম দফার যে ভোট গেছে তার ব্যবসা আছে, বিভিন্ন জায়গায় তার যোগাযোগ রয়েছে এবং তিনি একজন মুসলিম সমাজের প্রতিনিধি। তাই তিনি বিভিন্ন জায়গা থেকে যে খবরাখবর পেয়েছেন তাতে তিনি মনে করছেন প্রথম দফায় বিজেপি 75 থেকে 80টা আসন পাবে, আর দ্বিতীয় দফায় তার হিসাব হচ্ছে যে 40 থেকে 50, অর্থাৎ তার হিসাব অনুযায়ী বিজেপি 130টা আসন পাচ্ছে। তো এটা হচ্ছে তার একজন সাধারণ, যে তিনি একজন মুসলিম সমাজের প্রতিনিধি, তার উপর তৃণমূলের বিধায়ক, তিনিও বলছেন যে বিজেপির এবার জয়ের সম্ভাবনা। আর সেইটা দেখে তো ভয় পেয়ে গেছেন এই পিসিমণি এবং ভাইপো, কারণ যে ব্যাপক হারে ভোট পড়েছে সেটাতে তারা প্রমাদ গুনেছেন। কারণ ভোট যখন বেশি পড়ে তখন কিন্তু সেটা শাসক দলের বিরুদ্ধে যায়। অনেকে বিহারের প্রসঙ্গ আনছেন, কিন্তু বিহারের প্রসঙ্গ অন্যরকম। শাসক দলের পক্ষে কখন যায়? যদি শাসক দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ না থাকে। কিন্তু এই সরকারের আকাশ জোড়া যে দুর্নীতি, যে চাকরি বিক্রি, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, চারিদিক থেকে ক্ষোভ, শুধু একমাত্র লক্ষ্মীর ভাণ্ডার আর কিছু ভাতা ছাড়া কিছু নেই। তো মানুষের ক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তো এই পিসি ভাইপোর কাছেও খবর আছে যে কি হয়েছে, তাই তারা যে দ্বিতীয় দফার ভোটে যাতে তৃণমূল কর্মীরা নিরুৎসাহিত হয়ে না যায় তার জন্য তাদের তিনি বলছেন যে 100 তারা পার করে যাচ্ছে। তার কারণ হচ্ছে যাতে তারা ভোটটা ঠিকঠাক করতে পারে। এবং আপনারা জানেন যে প্রত্যেক বছর এই ভোটের সময় দক্ষিণ 24 পরগনার এই ভাঙড়, তারপরে ডায়মন্ড হারবার, এই সব এলাকাতে কিভাবে ভোট হয়, হুগলিতে কিভাবে ভোট হয়, হুগলিতে তো গণ্ডগোল হয়ই, আজকেও হুগলিতে গণ্ডগোল হয়েছে। এমনকি তৃণমূলের যে সাংসদ, আরামবাগের যে সাংসদ, তার গাড়িতেও আজকে হামলা হয়েছে। তিনি যখন আজকে অভিষেকের একটি আরামবাগে জনসভা ছিল, তিনি যখন জনসভায় যাচ্ছিলেন, সেই জনসভায় যাওয়ার সময় তার গাড়ির ওপর হামলা হয়েছে। মিতালি বাগ,
পরিষ্কার ভিডিওতে তিনি গাড়ির ভেতর থেকে ভিডিও করেছেন, দেখা যাচ্ছে যে তার গাড়ির পেছনের কাচের লাঠির বাড়ি মারা হচ্ছে, সামনে এসেও লাঠির বাড়ি মারছে। তিনি কান্না পরে ভিডিও করেছেন, কান্নায় ভেঙে পড়েছেন। যদিও পুলিশ এবং ডিও নির্বাচন কমিশনকে যে রিপোর্ট পাঠিয়েছে তাতে বলা হচ্ছে যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আসলে অনেকেই বলছেন যে এই রকম করে হয়তো নিজেরাই নিজেদের আক্রমণ করে একটা সিম্প্যাথি ক্রিয়েট করতে চাইছেন। তিনি বলছেন যে আমি বাগদি সম্প্রদায়ের বলে আমার উপর আক্রমণ করা হয়েছে, আমি মহিলা বলে আমার উপর আক্রমণ করা হয়েছে। আমরা ভাবতাম, এতদিন ভেবে এসেছি পিসিমণি হয়তো শেষ মুহূর্তে কোনো নাটক করবেন, এখনও সেটা কিন্তু হয়নি। তো এই যে মিতালি বাগ, তার উপরে এখন দলের তরফ থেকেই যদি হয়, ধরুন যে তাদের ভেতরে গোষ্ঠী কোন্দল, সেটাও একটা বড় ব্যাপার যেটা হয়েছে। এছাড়া গোঘাটে আজকে বিজেপির ওপরে হামলা হয়েছে। তো এই জায়গাতে নির্বাচন রয়েছে দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং উত্তর 24 পরগনারও বেশ কিছু এলাকায় প্রত্যেকবার ব্যাপক গণ্ডগোল হয়। তার সঙ্গে নদিয়াও রয়েছে, নদিয়াতেও গণ্ডগোল রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে ডায়মন্ড হারবার, কারণ ডায়মন্ড হারবারে ভাইপো কিন্তু জিতেছিলেন 7.5 লাখ ভোটে। ফলে এইবার ভোটে কিন্তু ভাইপোকে দেখাতে হবে যে 7টা বিধানসভা আছে, সেই বিধানসভায় তৃণমূল প্রার্থীদের জয়ের ব্যবধান কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কম করে 1 লাখ হতে হবে। কারণ তা না হলে ভাইপো যে 7.5 লাখে জিতেছেন, যা রেকর্ড করেছেন, দেশের কোথাও এরকম ঘটনা ঘটেনি, তিনি বুক বাজিয়ে বলেন। কিন্তু কি করে তিনি 7.5 লাখ ভোটে জিতেছেন তা তো রাজ্যের মানুষ জানে। ডায়মন্ড হারবারের প্রত্যেকেই জানে কিভাবে হয়েছে এবং এই কেন্দ্রগুলো, এই ডায়মন্ড হারবারের মধ্যে কোন কোন কেন্দ্র আছে। সেটা হচ্ছে সেই মহেশতলা, আপনাদের মনে আছে বছর দেড়েক আগে মহেশতলায় কী কাণ্ডটাই ঘটেছিল, তুলসী মঞ্চের কথা মনে আছে। তারপরে এখানে আছে মেটিয়াবুরুজ, বজবজ, ফলতা, বিষ্ণুপুর, এই সমস্ত কেন্দ্র রয়েছে যেখানে এই ভাইপোর বাহিনী ঘুরে বেড়ায়। নির্বাচন কমিশনের এত কড়াকড়ি সত্ত্বেও ভিডিও কিছু ভাইরাল হয়েছে, সেটা দেখা যাচ্ছে যে রাতে এই ভাইপো বাহিনী হুঙ্কার দিচ্ছে, বোমাবাজি করছে, বলছে 4 তারিখের পর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। পিসিমণি যে কথা বলেছিলেন ভয়ঙ্কর খেলা, সেই ভয়ঙ্কর খেলার কথা বলছে। তো নির্বাচন কমিশন এই ভয়ঙ্কর খেলার মোকাবিলায় প্রস্তুত হয়েছে। প্রচুর সাজোয়া গাড়ি নিয়ে এসে, যেগুলো কাশ্মীরে উগ্রপন্থীদের মোকাবিলায় ব্যবহার করা হয়, সেরকম শয়ে শয়ে গাড়ি আনা হয়েছে এবং প্রত্যেক জেলাতেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর ডায়মন্ড হারবারে তো আরও বেশি, এমনকি যা কোনো দিন ঘটেনি সেইটা ঘটলো ডায়মন্ড হারবারে। সিআরপিএফের যে ডিজি, তিনি নিজে রুট মার্চ করেছেন। তিনি বলছেন যে নির্বাচন কোনো হত্যার উৎসব নয়, গণতন্ত্রের উৎসব। তাই মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার তিনি আবেদন জানিয়েছেন এবং মানুষের মনে ভরসা জোগাতে তারা রুট মার্চ করছেন। এবং সিআরপিএফ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে এবং তিনি বলছেন যে সিআরপিএফকে, কেন্দ্রীয় বাহিনীকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো সমস্যা হলে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। শুধু তাই নয়, যে সমস্ত ঘিঞ্জি এলাকা রয়েছে, সংখ্যালঘু এলাকায় যে ঘিঞ্জি গলি গুজি রয়েছে, সেইখানেও সিসি ক্যামেরা বসানো হচ্ছে এবং বাইকেরও ব্যবস্থা করা হয়েছে। সারা কলকাতা ছেয়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীতে। এখনও যেটুকু ফাঁক ফোকর আছে সেই সব পূরণ করা হবে। নির্বাচন কমিশনের তো বড় চ্যালেঞ্জ এই ডায়মন্ড হারবার এলাকাতে সঠিকভাবে নির্বাচন করানো এবং ভবানীপুরে পিসিমণির কেন্দ্র, সেখানেও তারা যথেষ্ট সতর্ক, ভাঙড়েও তারা সতর্ক। তো এই অবস্থায় ভাইপোর কাছে যেমন চ্যালেঞ্জ রয়েছে, তাকে দেখাতে হবে যে তিনি লোকসভা ভোটে যত ভোটে জিতেছিলেন সেটা জেনুইন ভোট ছিল। কারণ এবার কড়াকড়ি নির্বাচনী ব্যবস্থা যদি হয়, তাহলে তো আর ভুয়ো ফলস ভোট দেওয়া যাবে না।
তার উপরে নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে কেউ যদি ফলস ভোট দিতে যায় ধরা পড়ে তাহলে তার 1 বছরের জেল হবে। আগে তো ধরে ছেড়ে দেওয়া হতো, এবার কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না। যে ফলস ভোট দেবে তাকে কিন্তু ধরে জেলে পুরে দেওয়া হবে এবং 1 বছরের জন্য তার জেল হবে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে এখন ভাইপো বাহিনী কিভাবে ভোট করতে চাইছে সেটা তো ভোটের দিন জানা যাবে, কিন্তু নির্বাচন কমিশনও প্রস্তুত রয়েছে তাদের উদ্দেশ্য এবং কেন্দ্রীয় বাহিনীরও উদ্দেশ্য যে কিভাবে সুষ্ঠু, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ নির্বাচন করা যায়। সেই জন্য ডিজি নিজে রুট মার্চে অংশগ্রহণ করছেন এবং তার নিরাপত্তা ব্যবস্থা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানাচ্ছেন, মানুষের মনে ভরসা দিচ্ছেন। এখন দেখার 29 তারিখের নির্বাচনে কি পরিস্থিতি তৈরি হয়। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। নমস্কার।